তাই তার বিশ্বাসও নেই। সে প্রতিদিনের মতো রাতে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল প্যাসেঞ্জার বহন করতে। এমনকি সে প্রতিদিনই রাতেই গাড়ি চালাতো, কারণ রাতের বেলায় ভাড়া বেশি পাওয়া যায়। তাই সে রাতেই গাড়ি চালাতে বেশি ভালোবাসতো। দিনের ভাড়া যদি 150 টাকা হয়, রাতে ভাড়া মিলতো 300 টাকা। তার জন্য সে সব সময় রাতে গাড়ি চালাতো। প্রতিদিনের মতো আজকেও সে গাড়ি নিয়ে বেরোবে। তখন তার স্ত্রী কমলা তাকে বলে উঠল, কি ব্যাপার বলো তো, তুমি কি আজকে রাতও গাড়ি নিয়ে বের হবে? তোমাকে কত করে বললাম আজকে রাতটা ভালো না, অমাবস্যার রাত। আজ রাতে গাড়ি না নিয়ে বের হলে কি তোমার হাড়িতে ভাত জুটবে না? এসব আজারি কথা কি যে তোমার মাথায় ঢুকায়? বাদ দাও তো এসব আজারিয়া কথা। বাড়ি থেকে বের হওয়ার সময় যত সব বাজে কথা, এভাবে বাধা দিও না। বউয়ের কথায় পাত্তা না দিয়ে জসিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সেদিন রাতে সত্যিই কোনো যাত্রী পাওয়া গেল না। চারিদিকটা অমাবস্যার রাতে আচ্ছন্ন, পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে আছে। সে অনেকক্ষণ বসে থাকার পর রাত প্রায় 11:30টায় স্টেশন থেকে একজন যাত্রী নিয়ে রওনা দিল গন্তব্যস্থলে। যাত্রীদের গন্তব্যস্থলে নামিয়ে দেওয়ার পর প্রায় 12টা বেজে গেল। জসিম আবার ফিরে এলো সেই স্টেশনে। সে স্টেশনে চলে আসার পরে অনেকক্ষণ বসে থাকার পর বলল, না না, এখন মনে হয় আর যাত্রী পাবো না, আর পরিবেশটাও ঠিক মনে হচ্ছে না। তার চেয়ে বরং বাড়ি চলে যায়। জসিম এই কথা বলে রওনা দিল বাড়ির পথে। অনেকটা পথ পাড়ি দিয়ে জসিম তার গাড়ির হেডলাইটের আলোর সামনে দেখতে পেল কেউ একজন অনেক উঁচু লম্বা স্বাস্থ্যবান একজন হুজুর তাকে দাঁড়ানোর জন্য ইশারা করছে। জসিম কিছুটা ভয় পেয়ে গাড়িটা হুজুরের সামনে দাঁড় করালো। গাড়িটা দাঁড় করাতেই হুজুর বলে উঠল, আমি আমতলির ওই কবরস্থানে যাব, তুমি কি আমাকে ওইখানে নিয়ে যেতে পারবে? ভাড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে অনেক বেশি করে ভাড়া দিয়ে দিব। জসিম এই কথা শুনে হুজুরকে বলল, উঠে বসুন, আমি ওই দিক দিয়েই বাড়ি যাব। তারপর হুজুর গাড়িতে উঠে বসল। জসিম গাড়ি চালাতে শুরু করলো। হুজুর পিছনে চুপচাপ বসে থাকলো। জসিম তার নিজের মনেই গাড়ি চালাতে লাগলো। নিস্তব্ধ পরিবেশে রাতে জসিমের ছোট গাড়িটা লাইটের আলোতে চলতে লাগলো। হুজুর ও জসিম কিছু পথ যেতেই হুজুর বলে উঠল, শোনো, পথে আর কোনো যাত্রী পেলে গাড়িতে ওঠাবে না। কেন হুজুর? আমি তোমাকে ভাড়া আরো বাড়িয়ে দিব, তারপর আর কাউকে গাড়িতে ওঠাবে না। আচ্ছা হুজুর। এই কথা বলে জসিম গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিল এবং গাড়িটি আরো দ্রুত স্বরে চলতে লাগলো। আরো কিছুটা রাস্তা পাড়ি দিয়ে ওরা দুজনে গোরস্থানের কাঁচা রাস্তায় চলে আসলো। তারপর আরো কিছুটা রাস্তা পাড়ি দেওয়ার পরেই হঠাৎ দেখতে পেল কাঁচা রাস্তার মধ্যখানে কি একজন দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর হুজুর বলল, যাই হয়ে যাক না কেন, গাড়ি থামাবে না। কেন হুজুর? লোকটি তো রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে। গাড়ি না থামালে লোকটি গাড়ি নিচে যে চাপা পড়ে যাবে। এটা কোনো মানুষ নয়, তুমি গাড়ি থামাবে না, লোকটি কিচ্ছু হবে না, তুমি গাড়ি চালিয়ে যাও। জসিম এই কথাটা শুনে ভয়ে গাড়িটা নিয়ে লোকটির পাশ কেটেই যাবে, ঠিক তখনই লোকটি কোথায় যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। জসিম ভয় পেলেও মনে মনে বলে উঠল, ভাগ্যিস আজ আমার সঙ্গে হুজুর ছিল, নয়তো আজ যে কি হতো আমার। এই কথা বলে জসিম আরো জোরে গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি চালাতে চালাতে রাত প্রায় 12:30 বেজে গেল এবং জসিম আরো জোরে গাড়ি চালাতে লাগলো। অনেকটা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে জসিমের গাড়ি নিয়ে কবরস্থানের সামনে চলে আসলো। জসিম গাড়ি দাঁড় করালো কবরস্থানের সামনে এবং হুজুর গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে জসিমকে বলল, তুমি একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। একথা বলে হুজুর দ্রুত কবরস্থানের ভিতর যেতে লাগলো। জসিমকে কোনো কিছু বলার সুযোগ দিল না। চোখের পলকের মধ্যে হুজুর অদৃশ্য হয়ে গেল। এরপর কেটে গেল প্রায় 15-20 মিনিট, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নেই।
বেচারা জসিমের আর ভালো লাগছিল না। চারিদিকে কেমন নিস্তব্ধ হয়ে আছে, আশেপাশে কোনো লাইটও নেই। চারিদিক থেকে ভেসে আসছে কবরস্থানের শেয়ালের ডাক। এইসব শুনে জসিম অনেকটা ভয় পেতে লাগলো। তার কাছে মনে হচ্ছিল এটা যেন একটা ভুতুড়ে পরিবেশ। সে অনেকটা ভয় পেয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন গাড়িতে উঠবে, ঠিক তখনই সে দেখতে পেল হুজুরের হাতে কি যেন একটা বস্তা। সে বস্তা নিয়ে আসছে তার দিকে। জসিমের মনে কিছুটা কৌতূহল জাগে। সে তার ভয় ভরা মন নিয়ে হুজুরকে বলল, হুজুর, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি বাড়ি চলে যাই, অনেক রাত হয়ে গেছে। চলো। চলো মানে? হুজুর, আমি এখন বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে আমার বউ বসে আছে আমার জন্য। আরে তুমি চলো না আমাকে নিয়ে, আমি তোমাকে ভাড়া অনেক বেশি করে দেব। আর তুমি গেলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কথা শুনে জসিম আর কিছু করতে না পেরে হুজুরকে নিয়ে রওনা দিল আগের জায়গায়। জসিম গাড়ি স্টার্ট দিয়ে হুজুরকে নিয়ে আবার রওনা দিল গন্তব্যস্থলে। মনে মনে সে হুজুরের প্রতি অনেক রাগ করলেও কিন্তু বেচারা জসিমের কিচ্ছু করার ছিল না। সে তার রাগ নিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগলো গন্তব্যস্থলে। কিছুটা পথ চলে আসার পর হুজুর জসিমকে বলল, শোনো, ভালো করে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাও, ভুলেও পিছনের দিকে তাকাবে না। পিছনে যাই হয়ে থাক না কেন, তুমি পিছনের দিকে তাকাবে না। পিছনে ফিরে তাকালে তোমার কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। জসিম হুজুরের কথার কোনো উত্তর দিল না, কারণ সে এমনিতেই হুজুরের উপর অনেক রাগ করেছিল। সে তার আপন মনে গাড়ি চালাতে লাগলো। গাড়ির গতি বাড়িয়ে দিল। গাড়ি অনেক দ্রুত চলতে লাগলো গন্তব্যস্থলে। চারিদিক ভারী নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। গাড়ির চাকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এর মধ্যে জসিমের কানে হাড় ভাঙার শব্দ আসতে লাগলো। সে বুঝতে পারলো, না, এ ধরনের শব্দ কোথা থেকে আসছে। কেমন যেন হাড় ভাঙার মড়মড় শব্দ তার কানে ভেসে আসছে। সে আরো ভালো করে শোনার চেষ্টা করলো, আসলে শব্দটা কোথা থেকে আসছে। একটা পর্যায়ে সে মনে করলো তার গাড়িতে কোনো সমস্যা হবে, কিন্তু সে বুঝলো যে গাড়িতে কোনো সমস্যা হলে গাড়ি চলার কথা না। এ যেন মনে হচ্ছে কোনো হাড় মড়মড় করে চিবিয়ে খাওয়ার শব্দ। সে বুঝতে পারলো শব্দটা পিছনের দিক থেকে আসছে, কিন্তু হুজুর তাকে পিছনের দিকে তাকাতে নিষেধ করেছে। তার মনে কৌতূহল জাগতে লাগলো। সে আর হুজুরের কথা রাখতে না পেরে তার কৌতূহল ভরা মন নিয়ে পিছনের দিকে তাকাতেই যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। পিছনে সেই হুজুরটা আর নেই, ওনার জায়গায় অন্য কেউ বসা। তার হাতে একটা ছোট্ট বাচ্চার মৃতদেহ। সেই মৃতদেহটি মড়মড় করে খাচ্ছে এবং সে জসিমের দিকে তার বড় বড় চোখ দিয়ে তাকাতেই জসিম অজ্ঞান হয়ে পড়ে যায়।